আমার প্রথম সংসারের ৪ বছর বয়সী মেয়ে স্নিগ্ধাকে নিয়ে আজ দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী দেখতে এলাম। পাত্রী হঠাৎ বলল, পাগলের মতো ভালোবেসে কেউ কষ্ট দিতে পারে? কেন কষ্ট দেয়? এর কোনো উত্তর আপনার জানা আছে? আমি অবাক হয়ে মনে মনে ভাবলাম, এ তো মনে হচ্ছে ছ্যাঁকা খাওয়া পাত্রী, না হলে এমন অদ্ভুত প্রশ্ন করলো কেন? মামা বলেছিল মেয়েটা অবিবাহিত, কিন্তু তার পরিবার রাজি আছে এবং মেয়েও রাজি। আগেই নাম শুনেছি, মেয়েটার ডাকনাম রুমানা আক্তার। আগে পিছে কিছু আছে নাকি জানি না। আমাকে চুপচাপ থাকতে দেখে রুমানা বলল, কি হলো, চুপ করে আছেন কেন? আমি বললাম, আমি যে উত্তর জানি সেই উত্তর হয়তো আপনার কাছে যথাযথ নাও হতে পারে। এটা এমন একটা প্রশ্ন যেটার অসংখ্য উত্তর এই পৃথিবীর মধ্যে রয়েছে। আপনি আপনার জানা যে কোনো একটা উত্তর বলুন, আমি জানতে চাই। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই যে মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসতে পারে, সে মানুষ বিপরীতভাবে আপনাকে কষ্ট দিতে পারে। অবাক হওয়ার কিছুই নেই, এটা কেবল সূত্র অনুযায়ী বললাম। আপনার উচিত কাউকে ভালোবেসে তার কাছে যতটা ভালোবাসা পাবে, ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাওয়ার মানসিকতা প্রস্তুতি গ্রহণ করা। রুমানা আমার দিকে তাকিয়ে রইল অপালক। সে হয়তো আমার কাছে এমন উত্তর আশা করেনি। আমারও অস্বস্তি হচ্ছে, কারণ এই মুহূর্তে আমি বসে আছি রুমানার ব্যক্তিগত রুমে। যদিও আমার মেয়ে স্নিগ্ধার সঙ্গে আছে, তবু কেমন এক অসুস্থ হচ্ছে। রুমের মধ্যে এসেছিলাম কারণ আমি যেহেতু পূর্বে বিবাহিত এবং আমার একটা মেয়ে আছে, তাই আমাকে বিয়ে করতে তার কোনো আপত্তি আছে কিনা। কিন্তু আমি তেমন কিছু জিজ্ঞাসা করার সুযোগ পাচ্ছি না, কারণ রুমের মধ্যে প্রবেশ করায় আমার মেয়ে রুমানার কোলে উঠে বসে আছে। আমি বললাম, আপনি নিশ্চয় জানেন আমার আগে স্ত্রী ছিল আর তার সন্তান আপনার কোলে বসে আছে, কিন্তু তবুও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা অস্বাভাবিক লাগে। আমার কোনো সমস্যা নাই, মা বাবা বেশ পছন্দ আপনি। তাছাড়া আমি একজনকে 6 বছর ধরে ভালোবাসি, তার সঙ্গে সকল সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই এখন পৃথিবীর যে কোনো ছেলেকেই আমি বিয়ে করতে পারবো। সত্যি কি সম্পর্ক শেষ, নাকি বাবা মা কোনো চাপে আপনি রাজি হয়েছেন? দুটোই। বাবা মা আর 4 বছর আগের থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার জন্য সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন যেহেতু সম্পর্কটা নাই, তাই বাবা মাকে টেনশনে অস্থির করাতে চাই না। তাহলে আপনার কোনো আপত্তি নেই না? আমি কিন্তু স্ত্রী চাই না, আমার মায়ের জন্য একটা মেয়ে আর আমার সন্তানের জন্য একটা মা চাই। বছরে 365 দিনের মধ্যে 364 দিন আপনি আমার সঙ্গে একসাথে না থাকেন, আমার কোনো সমস্যা নেই। আমি আপনার মেয়েকে নিয়ে খুব আরামসে থাকতে পারবো। তাহলে বাকি একটা দিন, ওটা আপনার মেয়ের জন্মদিন থাকবে, তাই সেই রাতটা আমরা তিনজনে একসাথে ছাদে দাঁড়িয়ে বসে গল্প করে কাটিয়ে দেব। হা হা। স্নিগ্ধা রাত 10টার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, তাই পৃথিবীর সকল ব্যস্ততা রেখে আমাকে রাত 10টার আগেই বাসায় ফিরতে হয়। সমস্যা নেই, আমার কোলে ঘুমিয়ে থাকবে আর আপনি, আর আমি সেভাবেই সারা রাত গল্প করে পার করে দিব। কারণ সেই রাতে ওর আম্মু আকাশ থেকে ওকে দেখবে, আমি আমার মৃত সতীনকে দেখিয়ে দিব তার সন্তানকে কতটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছি। আমি তখন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কারণ মনটা খারাপ হয়ে গেছে। রোমানা বলে, সরি, মাফ করবেন। কেন? আপনার মা আমাকে বলেছিলেন আপনি নাকি আপনার স্ত্রী মারা গেছে, এটা কারো মুখে শুনতে পারেন না। আমার মনে ছিল না, সত্যি বলছি, আর কোনোদিন হবে না। আচ্ছা ঠিক আছে, এবার স্নিগ্ধাকে নামিয়ে দেন, আমরা বাইরের ঘরে চলে যাচ্ছি, কথাবার্তা সব ঠিক হোক তাহলে। আর আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে দয়া করে বিয়েতে কবুল বলার আগ মুহূর্ত হলে জানাবেন। স্নিগ্ধা এখন আমার সঙ্গে থাকবে, আপনি গিয়ে তাদের সঙ্গে কথা বলুন, রাতে খাবার খেয়ে তারপর যাবার সময় মেয়েকে নিয়ে যাবেন। মানে কি এসব? একটা কথা বলবো আদনান সাহেব, বলুন। আপনার আমার দুজনের বিয়ে হলে কিন্তু তখনই দুজনের লাভ। কীরকম? এই ধরুন, আপনি এখনও আপনার স্ত্রীকে প্রচুর ভালোবাসেন, তাই দ্বিতীয় কাউকে কে নিজের কাছে টানতে পারছে না। এদিকে আপনার মা খুব অসুস্থ, তাই আপনার মেয়েকে দেখা তো দূরের কথা, তিনি নিজেই কষ্ট আছেন, তাই বাধ্য হয়ে বিয়ে করবেন। ঠিক, কিন্তু মনের মধ্যে সেই প্রথম স্ত্রী নাজমা আক্তার তো। এদিকে আমিও একজনকে ভালোবাসি আর তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না ঠিকই, কিন্তু মনের মধ্যে বসাতেও পারবো না। কিন্তু একদিন ঠিকই কাছে টানতে টানতে হবে, কারণ মেয়েদের মাতৃত্বের লোভ অনেক। কিন্তু আপনার সঙ্গে বিয়ে হলে আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। মাঝখানে আপনার মা পাচ্ছে মেয়ে আর স্নিগ্ধা পাচ্ছে মা, এদিকে আমিও পাচ্ছি আমার মাতৃত্বের স্বাদ। বাহ! সব কিছু ভেবে তারপর বিয়ের জন্য রাজি হয়েছেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একদম নিশ্চিত হলাম। কথা এগিয়ে যাক তবে। রুমানা ড্রয়িং রুমের থেকে বের হয়ে আমি ড্রয়িং রুমের মধ্যে আসলাম।
সেখানে আমার আত্মীয় বলতে আমার কলিগ আর আমার মামা মামি আছে। এই বিয়ের সম্বন্ধ মামা মামি ঠিক করেছেন। তারা মায়ের সঙ্গে কথা বলে এগিয়েছেন। আমার মা খুব অসুস্থ, তাই তিনি বাসায় আসছেন। আসার সময় স্নিগ্ধাকে নিয়ে এসেছি, যদিও আজকে শুক্রবার তাই ছুটির দিন। মাগরিবের একটু পরে এসেছি আর প্রায় রাত 9টা বেজে গেছে। রাতের খাবার খেতে ইচ্ছে ছিল না, তবুও তাদের জোড়াজুড়িতে খেতে হয়েছে। রাত 11টা প্রায়। স্নিগ্ধা এখনও রুমে আছে। তাকে নাকি রুমানা নিজেই খাইয়ে দিয়েছে। আমার ধারণা স্নিগ্ধা ঘুমিয়ে গেছে। স্নিগ্ধার কথা জিজ্ঞাসা করতেই আমাকে বলা হলো সে নাকি আসতে চায় না। আমি বাধ্য হয়ে আবারও রুমের মধ্যে গেলাম। বেশ অস্বস্তি হচ্ছে, কারণ বিয়ের আগে দুবার চলে এসেছি। স্নিগ্ধা জেগে আছে, রুমানার সঙ্গে বেশ হেসে হেসে গল্প করছে। কি দেখলেন তো, আপনার মেয়ে এখনো পর্যন্ত জাগ্রত আছে? হ্যাঁ দেখলাম। যাই হোক, ওকে ছাড়ুন, কারণ মা ওকে না দেখলে পাগল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। আমি হাত বাড়াতে স্নিগ্ধা আমার কোলে উঠে এসেছে। ওকে নিয়ে পেছনে ফিরে হাঁটা শুরু করেছে, তখনই পিছন থেকে বলে উঠল, এমন ফুটফুটে মেয়ের বাবাকে যে কোনোই মেয়ে বিয়ে করতে চাইবে। নাজমা আপুর সঙ্গে আল্লাহ খুব অন্যায় করেছেন, কারণ এমন সুন্দর সন্তানকে দিয়ে তাকে কেড়ে নিয়েছেন। আমি পিছনে ফিরে শুধু তাকালাম। সরি সরি, আর হবে না, আর হবে না। এই দেখুন, কান ধরে বলছি। সত্যি সত্যি রুমানা 2 হাত দিয়ে কান ধরে নাক মুখ বিকৃত করলো। স্নিগ্ধা হেসে দিল। আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেলাম। এই চট্টগ্রাম শহরে আমার 4তলা একটা বাড়ি আছে হালিশহর কে ব্লক আবাসিক এলাকায়। আমার ব্যক্তিগত প্রাইভেট কারে করে আমি প্রায় স্নিগ্ধাকে পিসি রোড দিয়ে যাচ্ছি। মামা মামি চলে গেছে সিএনজি করে। কলিক বাসায় অগ্রাবাদ, তাই সে নিমতলা বিশ্ব রোড থেকে নেমে চলে গেছে বাসে করে। স্নিগ্ধা এখনও জেগে আছে। রুমানা তাকে কী কী গল্প করেছে বলছে সেগুলো আমি ওর সঙ্গে হাসতে লাগলাম। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ করে আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। আমি দ্রুত ব্রেক ঘুরিয়ে পাশ কাটিয়ে নিলাম, কিন্তু তবুও সামান্য ধাক্কা লেগেছে। আমি দূরে গিয়ে তাড়াতাড়ি গাড়ি দাঁড় করিয়ে স্নিগ্ধাকে সঙ্গে নিয়ে নামলাম। আশেপাশে যারা মানুষ ছিল দৌড়ে এসেছে, কিন্তু কেউ কিছু করছে না। আমার মেয়ে অলরেডি আহত পড়ে থাকা সেই মেয়েটির দিকে ঝুঁকে পড়ছেন। আমি তখন দাঁড়ানো লোকদের দূরত্ব বজায় রাখতে বললাম। হঠাৎ করে আমার স্নিগ্ধা চিৎকার করে বলে উঠল, আম্মু আম্মু, বাবা দেখো, এটা তো আমার আম্মু শুয়ে আছে। আম্মু তুমি ব্যথা পাইছো? তুমি পড়ে গেলে কিভাবে আম্মু? আমার 4 বছরের মেয়ে পুতুলের মতো সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারে বলে অবাক হবেন না। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমি স্নিগ্ধার কথা শুনে মেয়েটার মুখের দিকে তাকিয়ে নিজেও অবাক হলাম। সত্যি তো, এটা আমার স্ত্রী নাজমার চেহারা। আমি দ্রুত তার দিকে তাকিয়ে মাথাটা নিজের হাতে নিয়ে বললাম, আপনার নাম কি প্লিজ বলবেন? মেয়েটা কপাল থেকে রক্ত বেরোচ্ছে। মুখের দিকে ঠোঁট মনে হয় কেটে গেছে, কারণ কপাল ও মুখের রক্তে সম্পূর্ণ চেহারা লাল হয়ে গেছে এই সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে। মেয়েটা তার রক্তে ভেজা চেহারা আর ছলছল চোখ দিয়ে তাকিয়ে বলল, আমার নাম বৃষ্টি। অগ্রাবাদ শিশু হাসপাতালে আমার এক পরিচিত বন্ধু আছে। আহত মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে অগ্রাবাদে রওনা দিলাম। ডাক্তার বন্ধুকে কল দিয়ে জানালাম সে বাসায়, তবুও তাড়াতাড়ি হাসপাতালে আসার জন্য বললাম। আমার যে কলিগ গেছিল রুমানাদের বাসায়, তাকেও কল দিয়ে হাসপাতালের সামনে যেতে বললাম। স্নিগ্ধা ওই আহত মেয়েটার দিকে তাকিয়ে আছে, নিজের মনের কথা বলেই যাচ্ছে। তোমার কি কষ্ট হচ্ছে আম্মু? তুমি কথা বলো না কেন? আমাকে রেখে কোথায় ছিলে? তুমি নাকি আকাশে থাকো? আমি তো তোমাকে আকাশে তাকিয়ে খুঁজি। বৃষ্টি নামের মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। স্নিগ্ধা আমার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার আম্মু কথা বলে না কেন? আমি বললাম, মামুনি, এটা তোমার আম্মু নয়। তোমার আম্মুর মতো দেখতে, কিন্তু আম্মু নয়। কি বলো বাবা? আমাদের বাসায় আম্মুর ইয়া বড় ছবিটা আছে না, সেখানে তো আমার এই আম্মুকে দেখেছি আমি। না মা, সেটা তোমার আম্মুর ছবি, কিন্তু ইনি সে আম্মু নয়। তোমার আসল আম্মু সত্যি সত্যি ওই আকাশে থাকে। তুমি যদি এখন তাকে রেখে এই আন্টিকে আম্মু বলে রাখো, তাহলে তোমার আম্মু আকাশ থেকে তোমাকে দেখে কষ্ট পাবে। তাহলে আর ডাকবো না। আচ্ছা বাবা, আমার আম্মু সব কিছু শুনতে পেলে সে আমার কাছে আসে না কেন? আমি তো সবসময় আপুর সঙ্গে জিজ্ঞাসা করি আম্মুর কথা। এবার আমার চোখের পানি পরিপূর্ণ হয়ে গেল। নাজমার মৃত্যু আজও মেনে নিতে পারিনি। স্নিগ্ধা সবসময় ওর আম্মুর জন্য পাগল, কিন্তু তাকে তো বোঝানো অসম্ভব তার আম্মু আসবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধু মনে মনে ভাবলাম, নাজমা, তুমি কেন এত স্বার্থপর হলে? কথা ছিল অনেক বছর একসঙ্গে থাকার, কিন্তু কেন হলো এমন? বড়পল এক্সপ্রেস রোড দিয়ে আগ্রাবাদ পৌঁছে সেখান থেকে হাসপাতালে গেলাম। অফিসের কলিগ আর আমার ডাক্তার বন্ধু দুজনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি গাড়ি দাঁড় করাতে নার্স ডাক্তার সবাই মিলে ধরাধরি করে মেয়েটাকে নামালো। অফিসের কলিগকে থাকতে বলে আমি স্নিগ্ধাকে নিয়ে বাসায় রওনা দিলাম। ওকে বাসায় রেখে আবার আসতে হবে, নাহলে স্নিগ্ধাকে নিয়ে একটু সমস্যা হবে। বাসায় ফেরার পথে স্নিগ্ধা ঘুমিয়ে গেছে। আমি বাসার সামনে গাড়ি রেখে ওকে নিয়ে বাসায় গিয়ে নক করলাম। কাজের মহিলা দরজা খুলে দিল। আমি স্নিগ্ধাকে নিয়ে ভেতরে গিয়ে নিজের রুমের ওকে শুইয়ে দিলাম। তারপর মায়ের রুমে দেখে তিনি বসে আছেন বিছানায়। মা বলল, কী রে, এত দেরি হলো যে?
আমার আপুটা কোথায়? মা, তোমার নাতি ঘুমিয়েছে, আমি একটু বেরোচ্ছি, আর আসতে দেরি হতে পারে। একটা মেয়ে আমার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলিস কি? সেই মেয়ে এখন কী অবস্থা? আর তোরা ঠিক আছিস তো? আমরা দুজনে ঠিক আছি, কিন্তু সেই আহত মেয়ে বেশ জখম হয়েছে। তাকে আমি শিশু হাসপাতালে রেখে এসেছি। আমার ডাক্তার বন্ধু পারভেজ আছে। আচ্ছা, সাবধানে যাচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি রাতের খাবারের পর ওষুধ খাইছো সব? হ্যাঁ হ্যাঁ। হাসপাতালে ফিরলাম আবারও। পারভেজকে বললাম, কী অবস্থা এখন? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তবে কালকে সকালবেলা বা বিকেলে কিছু রক্ত লাগবে। প্রচুর রক্ত বের হচ্ছে কপাল কেটে। ঠোঁটে সেলাই করতে হয়েছে 3টা, জিহ্বাটাও কেটেছে। এখন কোথায় সে? কেবিনে নেওয়া হয়েছে। আমি একটা নার্সকে সবসময় থাকার জন্য বলেছি, সে আত্মীয়দের মতো যত্ন নেবে। তবে তাকে আলাদা করে কিছু টাকা দিস, তাহলেই ভালো হবে। ধন্যবাদ বন্ধু। আমি তো জানি তোর তেমন কেউ নেই, আর আপাতত হয়তো মেয়েটার আত্মীয় স্বজন কেউ আসে নেই। তুই বরং আগামীকাল ওনার সাথে কথা বলে তার পরিবারের লোকজনদের খবর দেওয়ার ব্যবস্থা করিস। এখন কি দেখা করতে পারবো? দরকার নেই। ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কারণ নাকে মুখে আঘাত লেগেছে, তাই ব্যথা তীব্র গতিতে শরীর ছড়িয়ে যাচ্ছে। তাহলে কালকে সকালে অফিসে যাওয়ার সময় দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে। আর তোর সঙ্গে টাকা থাকলে ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করে যা, না হলে পরে করিস। আমি বলে দিয়েছি সমস্যা হবে না, তবে থাকলে দিয়ে যা। কাউন্টারে টাকা দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। পারভেজ চলে গেছে বাসায়। কাছেই ওর বাসা, তাই হেঁটেই চলে গেছে। আমি আমার কলিগকে পৌঁছে দিয়ে নিজেও বাসায় ফিরলাম। বাসায় ফিরে বারবার মনে হচ্ছিল একবার দেখে আসা দরকার ছিল মনে হয়। সকাল 9:30, কেবিনে বৃষ্টি মেয়েটার সামনে বসে আছি। চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে। চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে কিছু বলতে চায়, কিন্তু ঠোঁটে সেলাই করা, তাই মুখ দিয়ে কিছু বলতে পারে না। আমি বললাম, আসলে আমি রাতের ঘটনার জন্য দুঃখিত। আমার জন্য আপনাকে এখন কষ্ট করতে হয়েছে। আপনি আপনার পরিবারের ঠিকানা দিতে পারবেন? তাহলে আমি তাদের খবর দেব। মেয়েটা মাথা নেড়ে না বলে দিল। বললাম, আপনি বরং বিশ্রাম করুন। আমি আজ বিকেল 5টার পরে অফিস ছুটি হলে আসব। তখন সামান্য সুস্থ হলে বাসার ঠিকানা দিয়েন। তবে তারা এলে আপনার চিকিৎসার সম্পূর্ণ খরচ আমি বহন করব। চুপচাপ তাকিয়ে আছি। আমি তাহলে আসি। মেয়েটা এবার হাত দিয়ে ইশারা করে মোবাইল চাইলো। আমি সঙ্গে সঙ্গে মোবাইল বের করে দিলাম। ভেবেছিলাম তার পরিবারের কারো ফোন নাম্বারে ফোন দিবে, তাই আগ্রহ নিয়ে মোবাইলের লক খুলে দিতে লাগলাম। 2 মিনিট পরে মেয়েটা মোবাইল ফিরিয়ে দিল আমার দিকে। আমি হাতে নিয়ে দেখি সে মেসেজ অপশানে গিয়ে কিছু লিখেছে। তা হচ্ছে, চট্টগ্রামে আমার কেউ নেই, কাউকে খবর দিতে হবে না। বিকেলে আসার সময় গতকাল রাতে যে বাচ্চা মেয়েটিকে আমাকে মা বলে ডেকেছিল তাকে সঙ্গে নিয়ে আসবেন, আর সঙ্গে বেশ কিছু কাগজ ও কলম নিয়ে আসবেন, কারণ আমি হয়তো কথা বলতে পারবো না, তাই লিখে দিব। আর স্পেশালি মেলা মেলা ধন্যবাদ আমার মতো এক হতভাগীর জন্য এত কিছু করার। আমি মেয়েটির দিকে তাকালাম। সেও তাকিয়ে রইল আমার দিকে। আমি বললাম, ঠিক আছে, স্নিগ্ধাকে নিয়ে আসবো আর কাগজ কলমও নিয়ে আসবো। তবে আপনার পারিবারিক বিষয়টা জানার কৌতূহল জেগেছে বেশ। আশা করি সন্ধ্যাবেলায় জানতে পারবো। হাসপাতাল থেকে বের হয়ে মনটা ভাবনার জগৎ স্পর্শ করে নিল। সারাদিন অফিসের কাজ কাজ করতে গিয়ে কিছুটা বিভ্রান্ত লেগেছে। মাঝখানে রুমানা কল করেছিল বেলা 12টার দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী ব্যাপার, আপনি নাকি গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করেছেন? কই, আমাকে তো কিছু বলেনি। বললাম, তেমন কিছু না, তবে গাড়ির সামনে ধাক্কা লাগা মেয়েটা বেশ আহত হয়েছে। গতকাল স্নিগ্ধা চলে যাওয়ার পর থেকে কেমন খারাপ লাগছে, মন চায় এক্ষুনি আপনার বাসায় গিয়ে ওর সঙ্গে থাকে। একটা কথা বলবো? বলেন আদনান সাহেব। আপনি স্নিগ্ধার বিষয়ে বেশি বাড়াবাড়ি করছেন। এত বেশি ভালোবাসতে যাবেন না, কারণ ওর মা ঠিক এমন করে ওকে ভালোবাসতো, আর তার ঠিকানা এখন মুক্ত আকাশ। আপনি কি চাচ্ছেন না আপনার মেয়েকে আমি নিজের মেয়ে ভাবি? অবশ্যই চাই, কিন্তু অতিরিক্ত নয়। কারণ গতকাল রাতে বলেছিলাম, কাউকে যতটা বেশি ভালোবাসা দিবেন ততটা কষ্ট পাবার প্রস্তুতি থাকতে হবে। আপনার সঙ্গে কথায় পারবো না, আর আপনি আমার মনটা খারাপ করে দিলেন। বিকেল 5টা 45, হাসপাতালে গিয়ে কেবিনে প্রবেশ করলাম। বৃষ্টি জেগে আছে। আমাকে দেখে নিজের দিকে তাকিয়ে কিছুটা শিওর হলো কাপড় চোপড় সব ঠিক আছে কিনা। তারপর আমার দিকে তাকিয়ে পেছনে চোখ ঘোরালো। নিশ্চয় স্নিগ্ধাকে খুঁজে বেড়াচ্ছে। বললাম, অফিস থেকে সরাসরি এসেছি, আর স্নিগ্ধা মানে আমার মেয়ে আমার বাসায় গিয়ে তারপর ওকে নিয়ে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো। মেয়েটা মন খারাপ করছে। আমি তার সামনে চেয়ারে বসে সদ্য কিনে আনা ডায়েরিটা বের করলাম। বললাম, এবার বলেন, আপনার পরিবারের সবাই কেমন আছে? আপনার বাবা মা কিংবা বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম্বার দেন, আমি যোগাযোগ করে আসি। মেয়েটা সেই লেখা পড়ে লিখল, গ্রামের বাড়িতে ভাই ভাবি আছে, বাবা মা মারা গেছেন অনেক আগে। বিয়ে হয়েছিল, কিন্তু তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এখন আমি একা।
লেখাটা পড়ে হতবাক হয়ে গেলাম। তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে তাকিয়েছে অন্যদিকে। তাহলে কাউকে ডাকার মতো পাবো না? সে লিখলো, না পাবেন না, চিন্তা করবেন না, আমি সুস্থ হলেই চলে যাব। আপনি কিছু মনে না করতে চাইলে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ করুন। আপনি দেখতে অনেক সুন্দরী, আপনার সঙ্গে আপনার স্বামীর ডিভোর্স কেন হলো? লিখলো, সুন্দরী হলে সংসার করা যায় না। আমার মা হবার ক্ষমতা নেই, কোনোদিন মা হতে পারবো না, তাই আমাকে রেখে তাদের লাভ কী? সামান্য 3টে লাইন, কিন্তু তার থেকে চোখ যেন সরাতে পারিনি। এত সুন্দর একটা মেয়ে মা হবার ক্ষমতা নেই বলে তাকে ডিভোর্স দিয়েছে। বললাম, না জেনে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারিনি। সমস্যা নেই, আপনি চাইলে আমার স্বামীর ঠিকানা দিতে পারি, আপনি তাকে খুঁজে পাবেন, কারণ সে চট্টগ্রামে থাকে। তবে আমার কথা কিছু বলার দরকার নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই সেখানে আর তাকে বলে লাভ কী? আচ্ছা সমস্যা নেই, আমি তাকে খুঁজতে যাব না, তবে আপনি নিজেকে শক্ত করুন। আপনার মেয়েটাকে নিয়ে আসবেন তো? চেষ্টা করব। চেষ্টা নয়, কথা দিতে হবে। গতকাল রাতে আমি যখন চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছি, তখন আপনার মেয়ের কণ্ঠে আম্মু আম্মু ডাকটা শুনে আমি প্রাণপণে চেষ্টা করছি তার ডাকে সাড়া দিতে, কিন্তু পারিনি। আচ্ছা নিয়ে আসবো। আসলে ওর মা আপনার মতো দেখতে, তাই আপনাকে আম্মু ডেকেছে। আপনার স্ত্রী কোথায়? বছরখানেক আগে মারা গেছে। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি শুধু শুধু বললাম, তবে এখন আসি, সাবধানে থাকবেন। কেবিন থেকে বের হতে দেখতে একটা ছেলে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছে। আমাকে দেখতে পেয়ে থতমতে খেয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আপনার সঙ্গে জরুরি কিছু কথা ছিল। আপনার পরিচয়? আমার নাম মাসুদ হাসান। চিনতে পারেননি? রুমান আমার নামের যেই মেয়ের সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে, আমি সেই রুমানার বয়ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ড? জি ভাই। আমি আমাদের বিষয় নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। জি বলেন। আপনি বিয়ে করবেন না? যে কোনো অজুহাত দিয়ে বিয়েটা বন্ধ করে নিন। আশ্চর্য, সেটা কিভাবে সম্ভব? আমি জানতাম আপনি রাজি হবেন না, তাই রাজি করার জন্য যা করার দরকার সেই কাজ করার জন্য আমি অলরেডি লোক পাঠিয়ে দিছি। মানে? এমন সময় আমার মোবাইল বেজে উঠল। বাসা থেকে মা কল করছে। রিসিভ করতে মা খুব কান্না করে বলল, আদনান তুই কোথায়? স্নিগ্ধাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। কাজের মহিলা কিছুক্ষণ আগে দরজা খুলে ছাদে গেছিল শুকোতে দাও কাপড় আনতে। দরজা খোলা ছিল আর সারা ফ্ল্যাটে খুঁজে আমার স্নিগ্ধা দাদুকে খুঁজে পাচ্ছি না। তুই তাড়াতাড়ি আয়। আমি মোবাইল হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। আমি মাসুদ নামে লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি আমার মেয়েকে স্নিগ্ধাকে কিডন্যাপ করে আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চান? মাসুদ আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। চোখের দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে তিনি অবাক। আমি কিছু বলার আগে সে বলল, ছি ছি, বলেন এসব। আপনার ছোট্ট বাচ্চাকে কেন কিডন্যাপ করবো ভাইজান? আমি প্রেমিক, কিন্তু সন্ত্রাসী নই। শুনেছি প্রেমের জন্য মানুষ অনেক কিছু করতে পারে, আপনিও তাই করেছেন। আমি আপনার জিএফকে বিয়ে করব না, তবুও আপনি আমার মেয়েকে দিয়ে দিন। বোঝার চেষ্টা করুন ভাই, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না মাসুদ সাহেব, মনে রাখবেন আপনি। হাসপাতাল থেকে বের হলাম। বাসার সামনে আসতে মা আবার কল দিল। আমি রিসিভ করতে মা বলল, স্নিগ্ধাকে পাওয়া গেছে আদনান। আমি বেশ উদ্বিগ্ন হয়ে বললাম, কোথায় পাওয়া গেছিল মা? কী হয়েছে রোল? দরজা খুলে আমাদের কাজের মহিলা যখন ছাদে গিয়েছে, তখন তার পিছনে পিছনে মনে হয় ছাদে উঠেছে, কারণ ওকে ছাদে পাওয়া গেছে। তুই কোথায় বাবা? মা আমি বাসার নিচে চলে এসেছি, তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। রাত 9:30। হাসপাতালে কেবিনে বসে আছি আমি ও স্নিগ্ধা। বিছানায় আদাসহ হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে বৃষ্টি। হাত বাড়িয়ে স্নিগ্ধাকে কাছে ডাকলো। স্নিগ্ধা আমার দিকে তাকিয়ে অনুমতি প্রার্থনা করে নিল। আমি ইশারা করতে সে বিছানায় গিয়ে বৃষ্টির শরীরে মিশে গেল। নিজের সন্তানের মতো পরম মমতায় আদর করতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি ওকে দেখে রাখুন, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসতেছি। মেয়েটার জন্য খারাপ লাগছে, ঠোঁট সেলাই করা, তাই সে তেমন কিছু খেতে পারে না, শুধু জুস স্যুপ ইত্যাদি তরল খাবার। তবুও বহু কষ্টে তাকে দেওয়া হচ্ছে। সেলাই শেষ করার আগ পর্যন্ত স্বাভাবিক কিছু খেতে পারবে না। 4 দিন পর আমি আর রুমানা সামনাসামনি বসে আছি একটা রেস্টুরেন্টে। রুমানা বেশ উত্তেজিত, কারণ আমি বিগত 2 দিন ধরে তাকে ইগনোর করেছি। মামাকে সেদিন বলেছি বিয়ের দিন তারিখ মাসখানেক পিছিয়ে দিতে হবে। মাসুদ হাসান ছেলেটা খুব ভালো। আমার সঙ্গে পরবর্তীতে কথা হয়েছে, তখন বুঝতে পেরেছি তাদের দুজনের মিলিত হওয়া দরকার। আমি একজন বিপত্নিক পুরুষ, যার জীবনে রুমানা ব্যতীত অন্য মেয়ে বিয়ে করলে সমস্যা নেই। রুমানা বলল, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না আদনান সাহেব। আমার পরিবার বেশ আশা নিয়ে বিয়ের সব কিছু সামনের দিকে এগিয়ে গেছে, আর আপনি কি না? দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। রাগ করে মাসুদ হাসানের মতো ছেলের সঙ্গে কেন এমন অবিচার করবেন? কিসের অবিচার? আর বিচার অবিচারের প্রশ্ন কেন আসবে এখন? আপনার এক্স স্ত্রী ছিল আর আমারও এক্স বয়ফ্রেন্ড ছিল। এখন যেহেতু দুজনের পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা হচ্ছে, সেখানে কেন তাদের কষ্ট দিবেন? তারা অবুঝ নয়, বোঝানোর মতো বোঝাতে পারলে তারা ঠিকই বুঝতে পারবেন। দেখুন, আপনি আমি
এখন একটা সময় নিয়ে রয়েছি যেখানে নিজের কথা চিন্তা করার পূর্বে পরিবারের কথা চিন্তা করতে হয়। আমি আপনার পরিবারের সঙ্গে কথা বলবো। মাসুদ সাহেবের জন্য আমি একটা চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছি। হয়তো ঢাকায় জবটা হয়ে যাবে তারপর আশা করি আপনার পরিবার আর কোনো আপত্তি করবে না। এত কিছু করে নিজেকে কি প্রমাণ করতে চান? কোনো কিছু নয়। স্নিগ্ধা কোথায়? হাসপাতালে। হাসপাতালে কেন? কী হয়েছে ওর? কিছুই হয়নি। সেদিন রাতে যে মেয়েটা সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেই মেয়েটা ওকে বেশ পছন্দ করে। মা গতকাল মুরাদপুর গেছে ফুপার বাসায়, তাই সকালবেলা স্নিগ্ধাকে নিয়ে অফিসে যাচ্ছিলাম। আমি প্রতিদিনের মতো আজও সকালবেলা হাসপাতালে গেলাম, সঙ্গে ছিল স্নিগ্ধা। তাই তখন ওকে ওখানে রেখে নিজের কাছে। উনি এখন মোটামুটি সুস্থ। আমাকে ইগনোর করার এটাও একটা কারণ আদনান সাহেব। কোনটা? ওই আহত মেয়েটা? অসম্ভব। আচ্ছা বাদ দেন এসব, চলুন আমিও আপনার সঙ্গে হাসপাতালে যাব। স্নিগ্ধাকে দেখতে খুব ইচ্ছে করছে। তাছাড়া সেই আপুটাকে দেখতে যাওয়া দরকার, যেহেতু সে আমার হবু বরের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা ঠিক আছে। কেবিনের মধ্যে রুমানাকে রেখে আমি বাইরে বের হলাম, কারণ বন্ধু পারভেজ ডেকেছে। বৃষ্টির ছোটে সেলাই কাটা হয়েছে কয়েকদিনের মধ্যে, এখন সে মোটামুটি সুস্থ হয়েছে। পারভেজ বলল, কী রে, কী অবস্থা তোর? সেই বিয়ের কী হলো? তোকে তো পরশু বললাম যে রুমানার বয়ফ্রেন্ড নিয়ে একটা সমস্যা হচ্ছে। আমি চাই তাদের মিল হোক। আমি প্রয়োজনে দুটো মানুষের 6 বছর ভালোবাসা নষ্ট করতে পারি না। কিন্তু মেয়েটা তো রাজি। সেটাই ভাবছিলাম। রুমানা প্রচণ্ড অভিমানে আছে, সেটা বোঝা যাচ্ছে। নাহলে এতদিনের প্রেম কিভাবে এভাবে ভুলে যায় গিয়ে আমার মতো 4 বছর বয়সী মেয়ের বাবাকে বিয়ে করে? তোর রোগীকে চাইলে রিলিজ করা যাবে। করবো নাকি আরও কিছুদিন থাকবে? আর দুদিন থাকুক, তারপর দেখি। আচ্ছা। আমি কেবিনে গেলাম। বৃষ্টি থমথমে মুখ নিয়ে বসে আছে। স্নিগ্ধা রুমানার কোলে বসে আছে। সবাই কেমন চুপচাপ হয়ে গেল। রুমানা বলল, আমি তাহলে আসি। আপনি এই কি স্নিগ্ধাকে নিয়ে বাসায় যাবেন? হ্যাঁ, মা এসেছে বাসায়। সাবধানে যাবেন। রুমানা বের হয়ে গেল। বৃষ্টি এখনও চুপচাপ। আমি স্নিগ্ধাকে নিয়ে বের হবার প্রস্তুতি নিলাম। বৃষ্টি বলল, আপনার মেয়েটা বেশ আদরের সন্তান, সারাদিন কোনো দুষ্টামি করে না। আপনার শরীর কেমন এখন? অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে, কারণ আপনার জন্য এত তাড়াতাড়ি সুস্থ হলাম। নইলে হয়তো চিকিৎসার ব্যবস্থা করতে কষ্ট হয়ে যেত আমার। আপনি থাকুন তবে, আমি কালকে সকালে আবার আসবো। আচ্ছা। পরদিন সকালে হাসপাতালে এসে বৃষ্টিকে পাওয়া গেল না। সে আমাকে না বলে হাসপাতাল থেকে চলে গেছে। তাকে ব্যবহার করার জন্য যে পোশাক আমি কিনে দিয়েছিলাম সেগুলো কেবিনে পড়ে আছে। নার্সের কাছে ডায়েরিতে দিয়ে গেছে। সেই ডায়েরি নাকি না বলে চুপচাপ যাবার কারণ লেখা আছে। আমি ডায়েরি বের করে মাঝখানে তার লেখাটা পড়তে শুরু করলাম। আদনান সাহেব, আমার দেখা কিছু ভালো মানুষের মধ্যে আপনি একটা স্থান দখল করেছেন। কেউ চাইলে কিন্তু ভালো মানুষ হতে পারে না। প্রকৃতি তাকে ভালো মানুষের গুণাবলী দিতে হয়। না বলে চুপচাপ পালিয়ে গেলাম, কারণ আমি চাই না আমার জন্য আপনার ভবিষ্যৎ জীবনে কোনো বাধা আসুক। স্নিগ্ধাকে আমার এতটাই ভালো লেগেছে যে তার একটা নতুন মা আসুক, সেটা মনে প্রাণে চাই। কিন্তু আপনি আমার জন্য নাকি বিয়ের মতামত পরিবর্তন করেছেন, সেটা রুমানা আপুর মুখে শুনে নিজেকে পৃথিবীর অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আপনার কাছে আমার আকুল আবেদন রইল, আপনি অতি দ্রুত রুমানা আপুকে বিয়ে করে স্নিগ্ধার জন্য মা নিয়ে আসুন। স্নিগ্ধাকে আমার অপুরন্ত ভালোবাসা জানাবেন। জীবনে কোনো এক পড়ন্ত বেলায় হলেও আমি ওকে দেখতে আসবো। ইতি বৃষ্টি। দুদিন পরের ঘটনা। রুমানার বাবা আমাকে কল দিয়ে দেখা করতে বলল। আমি অফিস থেকে সরাসরি তাদের বাসায় গিয়ে হাজির হলাম। আঙ্কেল আমার দিকে তাকিয়ে মোটামুটি লজ্জিত কণ্ঠে বলল, একটা কথা বলার জন্য তোমাকে ডেকেছি। বলেন আঙ্কেল। মাসুদ হাসান ছেলেটার চাকরির ব্যবস্থা তুমি করে দিয়েছো? জি আঙ্কেল। মেধাবী ছাত্র, কিন্তু পরিচিত তেমন কেউ নেই বলে ভালো জব পাচ্ছিল না। তাই শুধু সামান্য চেষ্টা করেছি। আমার এক বন্ধু আছে ঢাকায়, তাই সেই ব্যবস্থা করে দিছে। রুমানা তাকে পছন্দ করে, তুমি নিশ্চয় জানো তাই না? হ্যাঁ। আমি যদি তোমার সঙ্গে ওর বিয়েটা না দিয়ে মাসুদের সঙ্গে বিয়ে দেই, তোমাদের কি আপত্তি আছে আদনান? না না আঙ্কেল, আমি বরং খুশি হব, কারণ আমি নিজেই রুমানাকে বলেছিলাম সব কিছু যেন ভেবে সিদ্ধান্ত নেয়। তুমি বেশ বিচক্ষণ মানুষ। যদিও বলতে লজ্জা করছে, তবু বললাম, তবে তুমি যদি বলতে যে তুমি রুমানাকে বিয়ে করবে, তাহলে আমি তোমার সঙ্গেই বিয়ে দিব। আপনি মাসুদ সাহেবের সঙ্গে ওর বিয়েটা দেন, তাহলে দুজনে সুখী হবে। মাঝে আপনারা মেয়ের সুখ দেখে তৃপ্তি পাবেন। অনেক খুশি হলাম। তুমি কিন্তু বিয়ের সময় তোমার মেয়েকে নিয়ে অবশ্যই আসবে। আচ্ছা, চেষ্টা করব। সূর্য ডুবে যাবার উপক্রম। ছাদে দাঁড়িয়ে স্নিগ্ধাকে নিয়ে আকাশে তাকিয়ে আছি। হালকা মৃদু বাতাস বইছে, পরিবেশ এখন বেশ ভালো লাগছে। স্নিগ্ধা বলল, ঠোঁটে ব্যথা পাওয়া সেই আন্টি কেমন আছে বাবা? আমাকে তার সঙ্গে কথা বলতে দেবে না বাবা? সে তো চলে গেছে আম্মু। কোথায় চলে গেছে বাবা? তার নিজের বাড়ি চলে গেছে। কিন্তু আমাকে তো বলেছে আমাকে রেখে সে কখনো যাবে না। আমার তো আম্মু নেই, তাই সে আমার আম্মু হতে চাই। কে বলেছে তোমাকে? আন্টি বলেছে। জানো বাবা, তুমি যখন ছিলে না, তখন আমি অনেকবার আম্মু ডেকেছি। তোমাকে সে
ডাকতে বলেছে? হ্যাঁ, আর বলল সে তাকে আম্মু ডাকছি সে কথা তোমাকে যেন না বলি, তাই? হুম। সে যদি তোমার আম্মু হয় তাহলে কি তাকে সবসময় আম্মু ডাকবে? না। কেন? আমাকে সবাই ফেলে চলে যায়, আমার আম্মু চলে গেছে কতদিন আগে, আবার আন্টিকে আম্মু ডাকলে সেও চলে যাবে। আমি কেমন? তুমি তো লক্ষ্মী আব্বু, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে আব্বু। এবার নিচে চলো, সন্ধ্যাবেলায় ছাদে থাকতে হবে না আম্মু, চলো। বৃষ্টি মেয়েটা চলে গেছে 23 দিন হয়ে গেল। আজ হঠাৎ অফিস থেকে ফেরার পথে তার কথা মনে পড়ল। সে যখন হাসপাতালে ভর্তি ছিল তখন প্রতিদিন এই সময় হাসপাতাল থেকে দেখা করতাম। মেয়েটার মনে কত কষ্ট, কোনোদিন সন্তানের মা হতে পারবে না বলে নিজের হাতে গড়া সংসার থেকে বের হয়েছে। বাসায় ফিরলাম মগরিবের কিছুক্ষণ পর। কলিং বেল টিপে দিয়ে দাঁড়িয়ে আছি। একটু পরে দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করতে গিয়ে সামনে তাকিয়ে স্নিগ্ধাকে কোলে নিয়ে বৃষ্টি দাঁড়িয়ে থাকতে দেখে আমার চোখ কপালে। আমার বৃষ্টি এখানে কিভাবে? তার কোলে স্নিগ্ধা বসে আছে আর চোখে আনন্দ ধরে না। আমি অবাক অবস্থায় ভিতরে প্রবেশ করে তার দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টি বলল, কি দেখছেন? আপনি আমার বাসায় কেন আসতে পারি না? কিন্তু ভয়ের কিছু নেই সাহেব, আমি এখানে কারো বউ হতে আসিনি, আমি স্নিগ্ধার মা হতে এসেছি। বুঝতে পেরেছেন? না, বুঝতে হবে না, ফ্রেশ হয়ে আসুন, তারপর নাস্তা করবেন। রুমের মধ্যে গিয়ে মোবাইল বের করলাম। স্ক্রিনে পারভেজের নাম্বার থেকে অনেকগুলো কল। জোহরের নামাজের সময় মোবাইল সাইলেন্ট করে আর কাটা হয়নি। তাড়াতাড়ি কল ব্যাক করে রিসিভের অপেক্ষা করছি। পারভেজ বলল, কিরে, সেই বিকাল থেকে কল করছি আর তুই রিসিভ করছিস না? মোবাইলটা সাইলেন্ট করা ছিল। আজকে বিশাল কাণ্ড হয়ে গেছে। কি? তোর সেই রোগী এসেছিল বিকালে, তারপর তোর নাম্বার আর ঠিকানা নিয়ে চলে গেছে। আমি তখন তোকে অনেকবার কল দিলাম কিন্তু তুই তো রিসিভ করিসনি। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে তোর কাছে ঠিকানা নিয়ে আমার বাসায় এসেছে। মানে সে এখন তোর বাসায়? হ্যাঁ। কী জন্য গেল? জানি না, তবে বলল যে বউ হতে আসেনি, স্নিগ্ধার মা হতে এসেছি। বাহ, তারপর? তার আর পর নেই, যদি হয় তাহলে পরে তোকে বলবো। আচ্ছা। রুমের বাতি বন্ধ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি নিঃশব্দে। নাজমার কথা বেশ মনে পড়ে গেল। সে যদি অকালে চলে না যেত তাহলে আমার সঙ্গে এরকম একটার পর একটা ঘটনা ঘটতো না। আগামীকাল কী হবে আজ সেটা জানি না বলে পৃথিবীর রহস্যময় ও এত সুন্দর বউ হতে আসেনি। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।